নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে নকশালবাড়ি লাইভ এবং উত্তরে রেডিও 91.9 FM ইয়োর সং ইয়োর ভয়েসে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আবারও একবার আমাদের নকশালবাড়ি এমন কিছু গর্ব তাদের তুলে এনে ধরেছি, যাদের কাছ থেকে আমরা আজ অনেক কিছু আবার শুনব। নকশালবাড়িকে গর্বিত করেছে তারা তাদের সাফল্যকে, তারা তাদের কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস দিয়ে নিজেদের তৈরি করেছে, নিজেদের প্রমাণ করেছে। সাথে আমরা সকলে ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত। আজ এই অনুষ্ঠানে আমরা তাদের কাছ থেকে শুনব তাদের গল্প, তাদের ইচ্ছে, তাদের কঠোর পরিশ্রম, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আগামী স্বপ্ন। চলুন শুরু করছি আজকের অনুষ্ঠান। সবার প্রথমে পরিচয় কর। আমাদের মধ্যে আজ যারা রয়েছে, প্রথমে রয়েছে আন্তরিক রায়। আন্তরিকের প্রাপ্ত নম্বর 678, সারদা বিদ্যা মন্দির। তারপর রয়েছে প্রসূন সরকার, নমস্কার। 671 তার প্রাপ্ত নম্বর, সারদা বিদ্যা মন্দির থেকে। তারপর রয়েছে অভিষেক সরকার, নমস্কার। 646 তার প্রাপ্ত নম্বর, নবপ্রসাদ বয়েজ হাই স্কুল। তারপর রয়েছে তিথি কর্মকার, 624 তার প্রাপ্ত নম্বর, সারদা বিদ্যা মন্দির। তারপর রয়েছে অভিনব রায়, 624 তার প্রাপ্ত নম্বর, সারদা বিদ্যা মন্দির। তোমাদের সকলকে নকশালবাড়ি লাইভ এবং উত্তরে রেডিও 91.9 FM ইয়োর সং ইয়োর ভয়েসের পক্ষ থেকে অফুরন্ত অভিনন্দন ও শুভেচ্ছা। আজ শুরু করি তাদের সাথে আড্ডা, যারা নিজেদেরকে এমনভাবে তৈরি করেছে। প্রথমে চলে যাচ্ছি আন্তরিকের কাছে। প্রথম শুনলে যখন তোমার এই প্রাপ্ত নম্বর, তোমার এই অসাধারণ ফলাফল, একটা তোমার ফল, প্রথম যখন শোনার পর আনন্দ অবশ্যই হয়েছে। কতটা আশাবাদী ছিলে যে এমনটাই রেজাল্ট হবে? হ্যাঁ, যখন প্রথম শুনি তখন সত্যি প্রথমে আনন্দিত হই এই নম্বর দেখে, কিন্তু আমার মনে হয়েছিল যে আরো কিছুটা বাড়তে পারত। আচ্ছা, প্রত্যাশা আরেকটু বেশি ছিল। হ্যাঁ। তবে আমরা ভীষণ খুশি তোমার এই ফলাফলে, তোমার এই সাফল্যে। আবারও থাকছে অফুরন্ত শুভেচ্ছা। পরবর্তীতে আবার আসবো, যাচ্ছি প্রশ্নের কাছে। সকলে ভীষণ আনন্দিত তোমার এই রেজাল্ট, বাড়ির সকলে। তোমার কতটা? প্রথমে যখন রেজাল্ট শুনি তো মনে তো আনন্দ হয়েছিল। এখন কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোতে আমার এক্সপেকটেশন হয়তো একটু বেশি ছিল, কিন্তু ফলাফলটা সেরকম হয়তো আসেনি। তাও সব মিলিয়ে একটু ঠিক আছে। সব মিলে ঠিক আছে, মানে আমরা খুশি। আগামীতে আমরা আরো বেশি করবো। তবে আমরা কিন্তু ভীষণ খুশি তোমাদের এই সাফল্য। অভিষেক প্রাপ্ত নম্বর 646, অনেকটা। নন্দপ্রসাদ বয়েজ হাই স্কুল। নিশ্চয়ই খুশি, বাড়ির সকলে খুশি, স্কুল শিক্ষক শিক্ষিকারা সকলেই খুশি। তুমি, তোমার প্রতিক্রিয়া? আমার আশা ছিল, মানে আমার এক্সপেকটেশন ছিল একটু বেশি, কিন্তু একটু কমেই গেল। যেহেতু নাম্বারটা আমার যেটা এক্সপেকটেশন ছিল তার থেকে একটু অনেকটাই কমে গেছে। তো প্রথমেই আমার মানে নাম্বারটা পাওয়ার পর খুশি হয়েছিল, কিন্তু মনে হয়েছিল আমার কোথাও গাফিলতি হয়েছে, যার জন্য নাম্বারটা হয়তো কমে গিয়েছে কোথাও না কোথাও। আচ্ছা, একটা আমাদের কথার মধ্যে দেখবে ছোট ছোট কিছু ওয়ার্ড কিন্তু আমাদেরকে ভীষণভাবে সমৃদ্ধ করে, বা আমরা নিজেদেরকে বোঝাতে পারি। ওর একটি ওয়ার্ড আমার হয়তো নিজেরই কোনো গাফিলতি ছিল, এই যে বিষয়টা, এটা কিন্তু হয়তো ছিল কি ছিল না আমি জানি না, তবে এই যে নিজেকে যে সামলানো বা সামলে নেওয়াটা, এটা ভীষণ ভালো লাগলো অভিষেকের। তিথি 624, সারদা বিদ্যা মন্দির। ছোট থেকে স্কুলে। বাড়ির প্রতিক্রিয়া, তোমার প্রতিক্রিয়া? খুশি হয়েছি, মা বাবাও খুশি হয়েছে, কিন্তু আরেকটু আবার আসছে। আর একটু পাওয়ার আশা ছিল। আমরা ভীষণ খুশি এবং আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকছে। অভিনব, এমনটাই ভাবনা ছিল?
না, ভাবনা বলতে এমন ছিল না, ভেবেছিলাম আর একটু বেশি হবে রেজাল্টটা, কিন্তু লাস্টের দিকে মানে টেস্টের পর থেকে যে পড়াটা ছিল সেখানে একটু গাফিলতি ছিল আমার, সেখানে নিজেও ভেবেছি, তার জন্য রেজাল্ট একটু খারাপ হয়েছে। আশা ছিল আরেকটু, কিন্তু আচ্ছা, আশা আরেকটু ছিল। আমাদের আজকে যারা উপস্থিত রয়েছে, আমাদের এই যারা আমাদেরকে গর্বিত করেছে, কিন্তু তাদের প্রত্যেকেরই আরেকটু করে আশা ছিল। তবে আমরা ভীষণভাবে খুশি, আর আগামীতে আরো খুব ভালো হবে, তাদের প্রত্যাশাও পূরণ হোক, এই আশায় আমরা রাখছি। আজ একটি আড্ডা, গল্পের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। তো আন্তরিক, এই যে পড়াশোনার এই এত ভালো ফল, রেজাল্ট, নিজেকে কিভাবে তৈরি করো? সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে? স্কুল তো থাকতোই, কতক্ষণ পড়েছো সারাদিন? আসলে আমার ওরকম পড়ার কোনো বাধা ধরার কোনো নিয়ম ছিল না। আমি যখনই সময় পেতাম তখনই করতাম, এবং আমার সেলফ স্টাডির সময় ছিল প্রতিদিন প্রায় 4 থেকে 5 ঘন্টা, টিউশন স্কুল এসব বাদ দিয়ে। তো আমার টিউশনের সংখ্যা ছিল দুইটি, একটি ছিল ইংলিশের এবং অন্যটা ছিল অঙ্কর। এগুলি আমার বছরের প্রথম থেকে এই টিউশন গুলো ছিল, এবং যখন আমাদের স্কুলের টেস্ট পরীক্ষা হয়ে গেল তখন আমি বাংলার জন্য টিউশন নিই। তো আর যে সমস্ত বাকি সাবজেক্ট গুলো আছে, যেরকম আর্টসের বাকিগুলো, ইংলিশ, ইতিহাস, ইতিহাস, ভূগোল। ভূগোল, আর সায়েন্স গ্রুপের যে অঙ্ক বাদে যেগুলো আছে, বায়োলজি, দেন ফিজিক্যাল সায়েন্স, এই সমস্ত গুলো বাড়িতে এবং স্কুলে আমাদের যে সমস্ত দাদা দিদিরা আছেন তারাই সেটা কভার করে দিতেন। আচ্ছা, দাদা দিদিরা ভীষণ ভাবে সহযোগিতা করেছে। হ্যাঁ, স্কুল থেকে ভীষণ ভাবে সহযোগিতা পেয়েছি। সবটা মিলিয়ে তো আন্তরিক সারাদিনে সবকিছুর বাইরে গিয়ে 4-5 ঘন্টা নিজের পড়াশোনার জন্য রাখ, হ্যাঁ। তাই তো? অভিনব, তোমার পড়াশোনার ছক কিরকম ভাবে ছিল? সত্যি কথা বলতে বাড়িতে তেমন করে কোনোদিন পড়িনি ঠিক মতো, একটা গাফিলতি ছিল আমারও। টিউশন মানে টিউশন স্কুল এগুলো তো ছিলই, এগুলো বাদ দিয়ে ধরতে পারেন বেশি চেয়ে বেশি 2 থেকে 3 ঘন্টা, এর বেশি আমি পড়িনি। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষার কয়েকদিন আগে সময়টা একটু বেড়েছিল, কারণ যখন স্কুল টিউশন সব বন্ধ ছিল, সেলফ স্টাডির উপর ডিপেন্ডেন্ট ছিল সব, তাই তখন একটু সময়টা বেশি। কিন্তু সারাটা বছর যদি এমন করে করতাম তাহলে হয়তো ফলটা একটু ভালো আসতো। আগামীতে আমরা সেই ভাবনাটা রাখছি, তাই তো? যাই হোক, আমরা ভীষণ খুশি। অভিষেক, স্কুল, তারপর গৃহশিক্ষা, তারপর নিজেকে কিভাবে পড়াশোনার মাঝে রাখতে? আমি বলতে গেলে নিয়মিত স্কুল যেতাম, আমার স্কুল যেতে খুবই ভালো লাগতো। সেখানে আমাকে স্কুলটা আমার স্কুলের মতো লাগতো না, আমাকে স্কুলটা একেবারে বাড়ির মতো লাগতো। এবং আমাকে স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যারা আছেন, এমনকি আমাদের যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার রয়েছে, তারা আমাকে খুব অনেক সহযোগিতা করতো। আমার প্রত্যেকটি বিষয়ে আমাকে সহযোগিতা করতো। ওর জন্য আমার বাড়ির থেকে বেশি আমার স্কুলে থাকতে ভালো লাগতো, মানে সব জায়গায়। এবং আমার যে প্রিয় শিক্ষকরা রয়েছে তারাও আমাকে অনেক বেশি করে সহযোগিতা করছে। বিশেষ করে আমাদের সুরজিৎ, যিনি এখন বিদ্যাসাগর স্কুলের একজন প্রফেসর রয়েছে, এরা আমাকে খুবই একদম নিজের ভাইয়ের মতো করে আমাকে ভালোবেসেছে এবং আমাকে সবকিছু সহযোগিতা করেছে। এবং সর্বোপরি বলতে গেলে আমার যে সাফল্য, সেখানে আমি আমার দাদাকে খুবই মানে ধন্যবাদ জানাতে চাই। আমার দাদা, মা, বাবা সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এবং আমি এই টিউশন এবং স্কুল বাদ দিয়ে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করতাম। আচ্ছা আচ্ছা, মানে স্কুলের প্রচুর হেল্প করতো, সবাই সবাই সহযোগিতা করতো। তার বাইরে গিয়েও বাড়িতে 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করতে হতো। তিথি, সব থেকে পছন্দের সাবজেক্ট হলো? সাবজেক্ট নেই, আর্টসের মধ্যে বাংলা ইংলিশটা খুব ভালো লাগতো, আর সায়েন্সের মধ্যে বায়োলজি। বাহ। আর যখন বাড়িতে থাকতো তখন এক্সট্রা কতটা পড়াশোনায় কতটা পড়তে হতো? পরীক্ষার আগের দিনের কোনো ধরা বাঁধার সময় ছিল না নির্দিষ্ট করে, কিন্তু পরীক্ষার 1 মাস আগে বা 1.5 মাস আগে 5-6 ঘন্টা সেমিস্টার করতাম, বাকি টিউশন তো ছিলই, আর স্কুলেও যেতাম। আর দিদিরাও সহযোগিতা করেছে এবং আমার টিউশনেরও খুব ভালো প্রশ্ন, এই পড়াশোনার জন্য আলাদা করে কোনো রুটিন?
না, আমার ওরকম তো রুটিন ছিল না। মানে আমি প্রথম থেকে মানে বাড়িতে আমার যে কেউ বলে দিবে যে পড়তে বস বা এরকম ছিল না। মানে আমি নিজে যখন আমার মনে হচ্ছিল যে আমার পড়তে হবে, তখনই আমি পড়তে বসতাম। তো এরকম ভাবে যদি আমার কোনোদিন বেশি টিউশনে যদি থেকে যেত, তাহলে ওদিনটা হয়তো আমার পড়া হতো না। কিন্তু আমি পরে কোনোভাবে হোক সেই যে গাফিলতিটা থাকতো সেটাকে পূরণ করার চেষ্টা করে নিতাম। আর যদি বলতে চাই যে আমার এই সাফল্যের পিছনে কারা সব থেকে বেশি দায়ী, তো বলতে গেলে আমার যে বাড়িতে আমার মা বাবা আছে, তারা নিজের মানে নিজেরা হয়তো অতটাও পড়াশোনা হয়তো করতে পারেনি, কিন্তু আমার যে পড়াশোনার পিছনে যে সাহায্য, সেটা সব দিক থেকেই তারা করেছে। মানে কোনো খান থেকে যে আমার যদি বা গাফিলতি থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না যে আমার মা বাবার কোনো গাফিলতি আছে। আর টিউশনের দিক থেকে বলতে গেলে অভিষেক যেমন বললো, আমি সুরজিৎ কুন্ডু এবং আরো অনেকের টিউশনে পড়েছি, কিন্তু সুরজিৎ কুন্ডু এবং বিদিশাদি আমাকে নিজের ভাইয়ের মতো করে ট্রিট করতো এবং সব দিক থেকে সাহায্য। মানে আমি এখন যে মাধ্যমিক পাস করে গেছি, তারপরেও আমাকে সব দিক থেকে, আমি এরপর যে কি প্রিপারেশন করবো, কি নিয়ে আগাবো, সব দিক থেকে সাহায্য। ভীষণভাবে সাহায্য করে। সত্যি আমাদের এগিয়ে যাওয়ার পেছনে এমন কিছু কিছু মানুষ যারা থাকেন, তারা হয়তো, আমরা হয়তো সামনে আসি, কিন্তু আমাদের পেছনে যারা থাকেন আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পথ দেখান, তারা আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। এরকম ভাবে কিন্তু আজ যারা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, তাদের থেকে কিন্তু এই নামগুলো আমরা উঠে আসছি যে এই সাফল্যগুলোর পেছনে এমন এই মানুষগুলো যারা রয়েছে। আমি আজকে এই মঞ্চ থেকে তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে যারা এইভাবে ছিলেন বা এখনো থেকে যাচ্ছেন, এভাবে থাকবেন সকলের সহযোগিতায়। ভীষণ ভালো লাগলো শুনে। আন্তরিক নোটস তৈরি করার বিষয়ে তোমার কোনো আলাদা করে প্ল্যান, নাকি স্কুল গৃহশিক্ষক বা এরকম ভাবে যেরকম পেতে সেভাবে তো নোটস আমি বেসিক্যালি সবগুলো সাবজেক্টের জন্য বানাতাম না। ইতিহাসের জন্য আমি নোট বানাতাম, আর সেরকম আলাদা কোনো খাতায় নয়। আমাদের স্কুল থেকে আমাদের দাদা মর্মদাদা যে সমস্ত কোশ্চেনগুলো দিয়ে দিতেন হোমওয়ার্কের জন্য, সেগুলোই আমি বাড়িতে এসে সেগুলোকে না দেখে নয়, সে কোনো মানে বই দেখে বা টেক্সট বই দেখে ভালো ভালো পয়েন্টগুলো নিয়ে সেই প্রশ্নটাকে বানায় নিতাম। এবং আমার বছরের শেষ পর্যন্ত সেই যে আমার স্কুলের খাতা আছে সেটাই আমার নোট খাতা হয়ে গিয়েছিল, এবং সেটাকে আমি বারবার রিভাইজ করি। আর বাকি সাবজেক্টের জন্য আমি সেরকম কোনো নোট খাতা বানাইনি। যেরকম ভাবে স্কুল থেকে বা গৃহশিক্ষকের থেকে পাওয়া যেত সেটাকেই মেনটেন করে যেতে, হ্যাঁ। বা ওটাকেই পড়াশোনার মধ্যে রাখতে। অভিষেক, আমরা সারাটা বছর একরকম পড়াশোনা করলেন, কিন্তু সাধারণত পরীক্ষার আগে আমরা একটা চাপ ফিল করি। তো সেই চাপটাকে কিভাবে ম্যানেজ করতে? আমি মনে করি যে সারা বছর যদি কেউ মানে খুব ভালোভাবে পড়াশোনা করে যায়, নিয়মিত পড়াশোনা করে, প্রতিদিনের পর প্রতিদিন করে, আমার মনে হয় না যে তার পরীক্ষার আগে চাপ হওয়ার কথা। যেহেতু যদি কেউ মানে নিয়মিত পড়াশোনা না করে, তাহলে তার পরীক্ষার আগে চাপ হওয়ারই কথা। কেন কি সে ভাববে যে আমার এটা হয়নি, ওটা হয়নি, আমার তো তাকে সেটা করতেই লাগবে। যদি আমরা নিয়মিত করে পড়াশোনা করি, তাহলে আমার মনে হয় না যে পরীক্ষার আগে চাপ হওয়ার কথা। তোমার নিজস্ব সেরকম ভাবে কোনোদিন চাপ মনে হয় না, সারা বছর যেভাবে চলতো সেভাবেই চালিয়ে গেছে। বা ভীষণ ভালো। তিথি, জানতে চাইবো, বা আগামী যারা পরীক্ষা দেবে আগামী বছর, বা আর যারা ছোট স্টুডেন্ট যারা রয়েছে, ছাত্রছাত্রীরা, এখন তো একটা মোবাইল সোশ্যাল মিডিয়ার একটা যুগ চলছে, সকলের হাতেই সেটা। এই পড়াশোনার সাফল্যের পেছনে বা নিজেকে এই তৈরি করার পেছনে মোবাইল বা সোশ্যাল মিডিয়া তুমি কিভাবে ব্যবহার করতে, বা নিজেকে নিয়ন্ত্রণ কিভাবে রাখতে, যে এখান থেকে কতটা নেবে, কতটা নেবে না, কতটা সময় এখানে দিচ্ছ কি দিচ্ছ না? পড়ার ক্ষেত্রে যদি কোনো কোশ্চেনে অসুবিধা হচ্ছে, আর তো সেক্ষেত্রেই আমি ফোনটাকে ইউজ করতাম। বাকি এইগুলোর সময় দেখতাম ফোন, কিন্তু অতটা পরীক্ষার আগের সময় বা বাকিটার সময় হতো আমি ফোনটাকে ইউজ করিনি। তো পড়ার মধ্যে পরীক্ষার আগের সময় আমি শুধু পড়াশোনার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন হয়েছে ততটা দেখতাম, কিন্তু অতটা করে দেখেছি। নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা। আগামী প্রজন্মের কাছে তুমি কি বলতে চাও, এই মোবাইল ফোনকে কতটা নিয়ন্ত্রণে রাখা উচিত ভালো ফলাফলের জন্য?
আমি যেটা করেছি যে পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তবেই ফোনটাকে ইউজ করা উচিত। তাছাড়া পড়ার ক্ষেত্রে নিজেকে পড়াশোনার মধ্যে নিজেকে রাখা উচিত, তার বাইরে আমরা সেটাকে নিজেকে নিয়ন্ত্রণ রাখাটাই ভালো। ভীষণ আমাদের যে আগামী প্রজন্মে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছে কিন্তু একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা বিষয় এটা থাকছে যে এই এখন একটা যে সময় মোবাইল সোশ্যাল মিডিয়ার একটা যুগ চলছে, সেখানে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করাটা ভীষণ প্রয়োজন। আমি অভিনব মতামত একই ফোন নিয়ে ফোন সত্যি কথা বলতে আমি অনেকটা সময় ফোন দেখতাম। তো পরীক্ষার আগেও আমি অনেকটা ফোন দেখেছি। ব্যাপারটা বলতে ঠিক ভালো না আগামী প্রজন্মের জন্য, কিন্তু যেদিন আমার মাধ্যমিক পরীক্ষা শুরু হবে মানে 2রা ফেব্রুয়ারি তার আগের দিন অর্থাৎ 1লা ফেব্রুয়ারির দিন, সেদিন আমি মানে যা দেখলাম আর কি, মানে সেটিং থেকে দেখলাম গিয়ে 15 ঘন্টা ফোন দেখেছি আমি পরীক্ষার আগের দিন। তো সেটা যদি না করে কেউ তাহলে ভালো হবে, কিন্তু যে ফোনটা আছে সেটা আমি পড়াশোনার ক্ষেত্রে অনেক পড়াশোনার ক্ষেত্রে আমাদের ব্যবহার করাটা ঠিক আছে, বা কোনো কোথাও কিছু অসুবিধা হচ্ছে একটু দেখে নিলাম, বাকিটা সময় আমাদের ওই সময় নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ প্রয়োজন। করাটাই। একদম একদম। আহ, প্রশ্ন, আহ, এই যে পড়াশোনা যখন করতে তোমার কি মনে হয়েছে, পড়াশোনা মনে রাখার জন্য আলাদা কোনো উপায় বা কৌশল বা কিছু, নাকি নর্মাল পড়ছি বা এটাই মনে থাকছে বা এরকম কিছু? মানে বলতে গেলে আমার সব থেকে বেশি টাইম দিতে লাগতো ইতিহাস আর ভূগোলের পিছনে। কারণ ওই দুটো এমন সাবজেক্ট যে ওখানে বুঝার থেকে বেশি নিজের মাথায় বেশি জিনিস রাখতে হয়, ইতিহাসের সাল বা বড় কোশ্চেনই যদি আমরা ধরে নিই পয়েন্ট গুলো। তো ওখানে আমি পড়তাম যে রোজ দিন আমি জিনিসটাকে রিডিং করতাম আর রোজ দিন মাথায় রাখার চেষ্টা করতাম। মানে আমি যদি কোনোদিন ভুলে যাই তাহলে আমার মনে হচ্ছে যে আমি আচ্ছা হয়ে যাচ্ছে জিনিসটা, তাহলে আমি আবার ওটা দেখতাম। আর বাদ বাকি সাবজেক্ট, সায়েন্সের সাবজেক্ট, ওগুলো তো আমি পড়তাম আর নিজে যা বুঝতাম ওদের থেকে বানিয়ে নিতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এই 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 যে কৌশল যেটা তুমি বললে সেটাও আমি আগামী প্রজন্মের জন্য, ছাত্রছাত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা ধরতেই পারি যে যে জায়গাটা পড়ে বুঝে নেওয়ার বিষয়টা আর মনে রাখার ক্ষেত্রে যখন মনে হচ্ছে যে না আমি এই জায়গাটা বুঝতে পারছি না, ভুলে যাচ্ছি, তো আমরা সেটাকে পুনরায় বারবার করে পড়া, রিপিট করা। ভীষণ ভালো লাগলো তোমার এই আশা করি আগামী প্রজন্মের জন্য এটা ভীষণ উপকার লাগবে। আন্তরিক, পরীক্ষার সময় একটা চাপ, সেটাকে কি করে সামলেছো? বেসিক্যালি পরীক্ষার সময় সময় তো ওরকম কোনো চাপ থাকে না, কারণ পরীক্ষার আগের দিন সেটা তো একটাই রাত, যে সারা বছর যেমন পড়েছে সে পরীক্ষা তেমনই করবে। কিন্তু পরীক্ষার আগে যে আমরা 1.5 মাস বা 2 মাসের মতো সময় পাই টেস্টের পরে, তো তখন আমার নিজের পার্সোনালি অতটা কোনো চাপের মনে হয়নি। কারণ আমি সারা বছরই স্কুলের রেগুলারিটি মেনটেন করতাম এবং দিনে করে রাখার চেষ্টা করতাম। এমনকি পরীক্ষার যে সময়টা তখন তো জানুয়ারি ফেব্রুয়ারি, তখন তো ঠান্ডাই থাকে, তো আমি দিনে ওই 2-3 ঘন্টা ব্যাডমিন্টন খেলতাম আমার পাড়ার ভাইদের সাথে। তো এইভাবে মানে নিজেকে খুব শান্ত রেখেই পরীক্ষার ওই চাপটাকে সামলে নেওয়ার, হ্যাঁ। এই একটা বিষয় আমরা বুঝতে পারছি আন্তরিকের তরফ থেকে। আচ্ছা, অভিষেক, পরীক্ষার হলে বসে একটা আলাদা রকম মাধ্যমিক জীবনের একটা প্রথম বোর্ড এক্সাম হচ্ছে সকলের জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। পরীক্ষার হলে বসে বা আগে থেকে পরীক্ষার ওই যে সময়টুকুকে মেনটেন করাটা, সেটাকে ম্যানেজ করার কোনো কৌশল বা কি করে করবো যেটা আমার প্রশ্নপত্র লেখার ক্ষেত্রে? যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে জীবনের এটা একটা প্রথম পরীক্ষা দিয়েছি আমি। তো যখন পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে যাব তখন একটা চাপ তো থাকেই, মানে পরীক্ষা দিতে যাবো কেমন প্রশ্ন আসবে, যেহেতু জীবনের একটা প্রথম পরীক্ষা। তো তখন আমার মনে হয় এগুলা বেশি কিছু না ভেবে যেরকম স্কুলে পরীক্ষা দেওয়া হয় সেরকম ভাবেই যাওয়া ভালো, এবং যতটুকু যা যেটুকু পড়েছে সেটাই পরীক্ষার মানে যেটা অ্যান্সারটা আছে, অ্যান্সার মানে যেখানে অ্যান্সার করবে সেখানে প্রতিফলিত করা আমার হিসাবে ভালো। এবং বেশি কিছু অত কিছু ভাবার দরকার নেই, যেরকম পরীক্ষার যে কোশ্চেন থাকে তার সিলেবাসের মধ্যেই থাকে, ভালো করে খুঁটিয়ে বই পারলে প্রত্যেকটি কোশ্চেনেরই অ্যান্সার করা অত কঠিন নয়, মানে সবকিছুই পসিবল।
মানে অ্যাকচুয়ালি যে কথাটা আমরা বলবো যে পড়াশোনাটা আমাদেরকে প্রথম থেকে করতে হবে খুব মন দিয়ে, একদম। আগামী প্রজন্মের জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। পড়াশোনা কিন্তু প্রথম থেকে খুব ভালো করে করতে হবে। আমাদের মধ্যে আজ যারা উপস্থিত তারা কিন্তু এই কথাটা বারবার করে বলছে। তবে পরীক্ষার আগে চাপ হবে না বা একটা ভয় যে ব্যাপারটা থেকে সেটাও থাকবে না, যদি প্রথম থেকেই সকলে মনোযোগ সহকারে পড়াশোনাটা শুরু করে। তিথি, এই যে পড়াশোনার পাশাপাশি প্রথম থেকে পড়াশোনা করে আসছো, মানসিক ভাবে নিজেকে কতটা সুস্থ রাখতে? প্রথম থেকে সিরিয়াসলি আমি পড়িনি, হ্যাঁ, লাস্টের দিকে মাঝে মাঝে, বছরের মাঝে মাঝে তারপরে পড়তাম। এবার এভাবেই আমি নিয়মিত পড়েছিলাম। শুরুতে আমি ওরকম ভাবে মনোযোগ আর একটু ভালো হতে পারতো আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা প্রথম থেকেই করেছি, তবে নিজেকে শান্ত রেখে আস্তে ধীরে এগিয়েছি। প্রশ্ন, আমরা পরীক্ষার সময় মানে সারা বছর ধরে নানা টেক্সট বুক পড়ি, নিজেদের অনেক কিছু করতে হয়, পড়াশোনা করতে হয়, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু প্র্যাকটিস করতে হয়। তো আমাদের পড়াশোনার মাঝে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদের একটা বিষয় থাকে যে বিগত বছরগুলোতে যে প্রশ্নপত্রগুলো মানে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নপত্রগুলোকে ফলো করা, সেগুলোকে দেখা। এটা পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট বা সাফল্য এনে দেওয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ? আমার মনে হয় এবার যে আমি অঙ্ক পরীক্ষা দিলাম তো সেটা আমার ধারণা একদম ঘুরে দিয়েছে। আমি ভাবতাম যে আগের বছর যে কোশ্চেনটা হয়তো রিটার্ন মানে আসছে ওটা এবছর ডিটো রিটার্ন আসাটা অসম্ভব, কিন্তু এবার আমি সেটা সচক্ষে প্রমাণ দেখতে পেলাম। ম্যাথে একটা প্রয়োগ আগের বছরও যা দিয়েছিল হুবহু সেম ওই প্রয়োগটা এবছরও আসছে। তো আমি হয়তো ভেবেছিলাম না যে হয়তো ওই প্রয়োগটা আসবে, কিন্তু আমাদের স্কুলে যিনি হচ্ছে ম্যাথ পড়ান পিনাকি রঞ্জন বিশ্বাস মহাশয়, তিনি আমাদের টেস্টে এই কোশ্চেনটা দিয়েছিল। তখন হয়তো আমার পড়তে অসুবিধা হয়েছিল, কিন্তু আমি তখন বুঝলাম যে এই জিনিসটাও আসতে পারে। তারপর আমি যে প্র্যাকটিস করে গেলাম আর তারপর আমি মাধ্যমিকে ওই কোশ্চেনটাই নামিয়ে এসেছি। তাহলে একদিক থেকে আমি বলবো যে 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 কোশ্চেন গুলো হয় চলে আসছে ওগুলাকেও কোনো দিক থেকে গাফিলতি, ওই কোশ্চেন গুলাকে আরো প্র্যাকটিস করতে হবে এবং ওরকম ধরনের আরো প্র্যাকটিস। যত মানুষ কোশ্চেন প্র্যাকটিস করবে, কোশ্চেন সলভ করবে, তত কোশ্চেন অ্যান্সার দেওয়া সুবিধা হবে। এবারে আমরা এটা বলতে পারি বিগত বছরের প্রশ্নপত্রগুলো আমাদের বড় সাফল্যের পেছনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বিগত বছরের যে প্রশ্নপত্রগুলো হয়েছে, বিগত কয়েক বছরের প্রশ্নপত্রগুলো আমাদের কিন্তু দেখা ভীষণ জরুরি। এটা আমার আজকে এই আলোচনার মধ্যে থেকে উঠে আসছে। অভিনব, এই যে পড়াশোনা চলছে, বড় হচ্ছে, জীবনে অনুপ্রেরণা বা কাউকে আদর্শ মনে করে এগিয়ে যাওয়া? সত্যি কথা বলতে তেমন করে তো কাউকে আদর্শ করা হয়নি, কিন্তু আমি নিজে যেটা চাই যে আগা মানে আগে আমি যেমন ছিলাম তার থেকে ধীরে ধীরে নিজেকে আরেকটু ভালো পথে নিয়ে যাওয়ার কথাটা, সেটা আমি মেনে চলি। মানে কালকের দিন আমি যেমন ছিলাম আগামীতে যেন তার থেকে একটু ভালো হই, তারপরে যেন তার থেকে একটু ভালো হই, এই একটু করতে করতে যেন আমি একদিন সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি, সেটাই। নিজেকে ভালো তৈরি করা, নিজেকে ভালো মানুষ রূপে নিজেকে তৈরি করা, এটা খুব গুরুত্বপূর্ণ। তিথি, পড়াশোনা করে ভবিষ্যতে লক্ষ্য কি? তারপর আমি একজন ডাক্তার হতে চাই, আর ডাক্তারের জন্য আমি ভর্তিও হয়েছি, আর হয়ে গেছে এর জন্য। বাহ, খুব সুন্দর। আমাদের তরফ থেকে নকশার বাড়ির সকল জনসাধারণের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা থাকছে। আর এই ডাক্তার হওয়ার লক্ষ্য, এর পেছনে কোনো কারণ নাকি এমনি ইচ্ছে? ভালো লাগে। ভালো লাগে ডাক্তার হওয়ার পর এমন কোনো ইচ্ছে যে এইটা আমি করতে চাই বা এইরকম ভাবে আমি ডাক্তারি পথটাকে এগিয়ে নিয়ে যাব? যে এই স্বপ্নটা এটাকে পূরণ করতে চাই এবং নিজের মতো করে বাঁচতে চাই। যে আমি মাকে দিয়ে শিখেছি মাকে কতটা আমার জন্য আমি যা চাই এবং আমাকে তাই জানি না, তো আমি মার মতোই হতে চাই। মা, মাকে আদর্শ করে এগিয়ে যাওয়া, মা বাবা সকল অনেকটা বেশি, একেবারে। অভিষেকের বড় হয়ে গিয়েছে, আমার বড় হয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে। এই ইঞ্জিনিয়ারিং পথে এগিয়ে যাওয়া। আন্তরিক, পড়াশোনার বাইরে কি ভালো লাগে?
পড়াশোনার বাইরে তো খেলতে ভালো লাগে। তো আমি আমার বন্ধুদের সাথে বা পাড়ার ভাইদের সাথে আম, গত বছর আমি অনেকবারই সাইকেলিং নিয়ে গেছি। কখনো ওদের সাথে ক্রিকেট খেলতাম, কখনো ব্যাডমিন্টন খেলতাম। আরো অনেক রকম খেলা ছিল। এছাড়া ক্লাস 8-এ থাকতে আমি ড্রয়িংও করতাম, কিন্তু গত বছর অর্থাৎ ক্লাস 10-এ যখন উঠি তখন পড়ার চাপ অনেকটা বেড়ে যায়, ফলে ড্রয়িং ছেড়ে দিতে হয়। আচ্ছা আচ্ছা, আমার ভালো লাগে খেলা। হ্যাঁ, প্রসঙ্গে বলতে গেলে ভালো লাগার মধ্যে সবার তো একটাই জিনিস সেম, ওই যে খেলাধুলা। আমি ইনডোর গেমস কিছু খেলতে যেমন ভালো লাগে, তেমনই আউটডোর গেমস খেলতে ভালো লাগে। বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে গেলে সময়ের যে আর পাত্তাই থাকে না, ওটা আমি নিজের জীবন দিয়ে বুঝতে পারি। হয়তো আমি ক্রিকেট খেলতে চলে গেলাম আর আমার টিউশন হয়তো পরে আছে, কিন্তু বাড়িতে ফিরে আসতে আসতে দেরি হয়ে যায়, আর বাড়িতে হয়তো কথা শুনতে হয়, কিন্তু তাও খেলাটাকে চালিয়ে যেতে হবে। খেলাটাকে চালিয়ে যাওয়া হয়েছে। পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের এই নিজেদের ইচ্ছেগুলোকে কিন্তু ফেলে দেওয়া যাবে না। আমাদের ইচ্ছেগুলোকে সাথে নিয়েই, পড়াশোনাকে সাথে নিয়েই এগিয়ে যাওয়া। বড় হয়ে কি ইচ্ছে? আমার তো বড় হয়ে ইঞ্জিনিয়ারিং করে আইআইটি যাওয়ার ইচ্ছা আছে। বাহ, ভীষণ ভালো। আন্তরিকের? আহ, আমার ইচ্ছা আছে বড় হয়ে একজন ভালো ডাক্তার হওয়ার। ভালো ডাক্তার হবো। মানে বিশেষ কোনো কারণ যে না আমি ডাক্তার হব, সমাজের জন্য কিছু করার ভাবনা ডাক্তার হয়ে? হ্যাঁ, প্রথমত আমাদের পরিবারের থেকে এখনো এই পেশায় কেউ নিযুক্ত হতে পারেনি। তো আমি যদি তা হতে পারি তো সেটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট হবেই। এছাড়া আমি লক্ষ্য করেছি যে আমাদের এখানকার কারো কোনো গুরুতর অসুখ হলে তারা অনেকে সাউথ ইন্ডিয়ায় চলে যায়, আবার যাদের অল্প বেশি ধন সম্পত্তি আছে তারা আবার কেউ বিদেশেও চিকিৎসা করাতে চান। তো সেই অভাবটা যেন আমি পূরণ করতে পারি, সেটাই আমার ইচ্ছা। বাহ, ভীষণ ভীষণ ভালো লাগলো। এই যে ভাবনা, আহ, আমাদের গল্পের কথায় উঠে আসে যে শিক্ষা আমাদেরকে আলোকিত করে। এ কিন্তু সত্যি একটি আলোকিত জায়গা। শিক্ষা আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি দেয়। এই যে ভাবনা যে ডাক্তারি পেশায় এসে আমাকে এগিয়ে নিয়ে যাওয়া, সকলের ভালো করা, এই উদ্দেশ্যকে সাথে করে নিয়ে গিয়ে ডাক্তারিতে যাওয়া আন্তরিকের ইচ্ছা, সে ভীষণ একটা ভালো লাগার জায়গা। আন্তরিকের জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা। তোমার এই স্বপ্ন অবশ্যই পূরণ হোক। অভিনব। পড়াশোনার বাইরে গল্পের বই বা আবৃত্তি বা কিছু করতে, বাকি কিছু ভালো লাগে? পড়াশোনার বাইরে তো আমি খেলাধুলাই করতাম সবার উপরে। খেলাধুলা করাটা সবাই ভালো লাগে আর কি। তো আমি অনেক সময় ক্রিকেট খেলতে যেতাম বন্ধুদের সাথে, ভলিবল খেলতাম। তাছাড়া এমনি ইনডোর গেম যেমন ক্যারাম বোর্ড ইত্যাদি খেলতাম। তো এগুলো করতে, এছাড়াও আমার অনেক সময় মোবাইল গেমস খেলতাম, তো ওটা ভালো লাগে। আচ্ছা আচ্ছা, সবকিছু মিলেই আসলে সবাই ছোট, এই ছোট ছোট বয়সগুলোই সবকিছু মিলেই, সবকিছুকে মিলেই যে তারা যে সাফল্যের পথে এগিয়ে গিয়েছেন, এটাই আমাদের কাছে ভীষণ একটা পাওনা। তিথি, কোনো কবি, গল্পের বই, গান, কি ভালো লাগে? ছবি আঁকতে ভালো হতো এবং কিভাবে গান শিখতাম আগে, এবং ছবি আঁকতাম। ক্লাস 10-এ ওঠার পর থেকে ছবি আঁকাটা ছেড়ে দিয়েছি। আর ছবি আঁকতে এখন ছবি আঁকতেই ভালো লাগে। অভিষেকের প্রিয় কবি? আমি তো সেরকম কবিতা বই পড়িনি, কিন্তু আমার প্রিয় কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের জীবনের পথে চললে প্রত্যেকটি সময় যে আমাদেরকে পথ দেখায়, যার লেখা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, যার লেখা আমাদেরকে শক্তি যোগায়, যার লেখা আমাদের অনুপ্রেরণা। সত্যি কবিকে ছাড়া যেন আমাদের চলাটা একটু অদ্ভুত রকমেরই ভাবনা হয়। অভিষেকের কবিগুলোকে ভীষণ ভালো লাগে, এটা শুনেও ভীষণ ভালো লাগলো। তাকে সাথে করে তার দেখানো, তার লেখা নিয়ে তোমার পথ আরো সুন্দর হোক, এই আশাটাই তো আমাদের থাকছে। আচ্ছা, অভিষেকের কাছে আগামী বছর যারা পরীক্ষা দেবে তাদের জন্য বিশেষ করে কোনো কিছু বার্তা? তাদেরকে আমি একটা কথাই বলবো, যদি তারা টেক্সট বই যেটা আছে সেটা যদি খুঁটিয়ে পড়ে, মানে মনে হয় না তাদের রেফারেন্স বইয়ের দরকার পড়বে। টেক্সট বইটা আমার মনে হয়, যেটা পরীক্ষা দিয়ে বুঝেছি, যে পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন থেকে যেটা বুঝেছি, টেক্সট বইটা যদি
একেবারে লাইন টু লাইন খুঁটিয়ে পড়া যায়, তাহলে আমার মনে হয় মাধ্যমিকের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করা মানে সহজ, মানে খুব মানে কঠিনও না, খুব সহজ। যদি তারা মানে টেক্সট বই খুঁটিয়ে পড়ে, তো আমার একটাই কথা যে মাধ্যমিক যারা দিবে এবার তাদের জন্য বলবো যে তারা টেক্সট বইটা খুঁটিয়ে নেয়। যারা এবছর মাধ্যমিক দেবে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ টেক্সট বই খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, টেক্সট বই পড়বে, মানে তার বাইরে তা কিছু পড়া, মানে টেক্সট বই পড়ছি না বা এক্সট্রা নলেজের জন্য আরো কিছু ভালো, আরো বেশি ভালো ফলাফলের জন্য কোনো কিছু কি তুমি সাজেস্ট করবে যে এটা করা যেতে পারে? টেক্সট বই পড়লে মনে হয় আমার সহজে হয়ে যায়, কিন্তু তাছাড়া যদি কিছু করতে চায় তাহলে তারা এক্সট্রা কিছু জানার জন্য হয়তো দরকার পড়বে না, তাও রেফারেন্স বই কিনতে পারে, বা যেমন হচ্ছে এবিটি, ডাব্লিউবিটি, এগুলি কোশ্চেন অ্যান্সার সলভ করতে পারে, প্রশ্ন বিচিত্রা রয়েছে এগুলি কোশ্চেন অ্যান্সার সলভ করতে পারে। এগুলি করলেই মনে হয় আমার মাধ্যমিকে একটা ভালো ফলাফল হ্যাঁ, পাবে। আর যেরকম সবারই মতামত বা প্রশ্ন থেকেও আমরা যেটা জানতে পারলাম যে বিগত কয়েক বছরের প্রশ্নপত্রগুলো ভীষণ ইম্পর্টেন্ট। বিগত বছরে যারা পরীক্ষাগুলো যেগুলো হয়েছে সেই প্রশ্নগুলোকে সলভ করা, মানে এইসব বিষয়গুলো। তিথির কাছে ডাক্তার হবে, তিথির স্বপ্ন ডাক্তার হবে। এই যে সমাজ, আমাদের সমাজ, আমাদের প্রকৃতি, তার জন্য কিছু বার্তা বা কিছু ভাবনা যে এই আমাদের প্রকৃতির জন্য এরকম এই জিনিসগুলো করা উচিত, বা কিছু একটা নিজেকে যে আমি বড় হয়ে এরকম ভাবে আমার প্রকৃতির জন্য আমি নিজেকে উৎসর্গ করবো বা কাজ করবো। কিছু বলতে আমরা যে মানুষ আছি, আমরা এই পৃথিবীটাকে নোংরা করেছি, এই পৃথিবীটাকে আমরাই ধ্বংস করছি। তো আমাদের যতটুকু আমরা যতটুকু পারবো, যেমন প্রকৃতিটাকে গাছ লাগানো এবং আবর্জনা যাতে কেউ যেখানে সেখানে না ফেলে, আবর্জনা নির্দিষ্ট জায়গা আছে, ডাস্টবিন আছে, সেখানে যাতে সবাই আবর্জনা ফেলে এবং প্রকৃতিটাকে স্বচ্ছ রাখাই আমাদের মূল কথা। ভীষণ ভালো লাগলো। আমরা চাইবো এইভাবে সুন্দর করে সকলে মিলে আমরা একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলি। প্রশ্ন, স্কুলে বিভিন্ন অনুষ্ঠান হয় স্বাভাবিক, সবকিছুতে এই পড়াশোনার মাঝে কি সবকিছুতে যোগদান থাকতো? মানে অনুষ্ঠানে আমি যেতাম, তো কিছু কিছু অনুষ্ঠান হয়তো আমার বাদ চলে গেছে, আমার হয়তো মনে হতো যে আমার কিছু টিউশন বা পড়াশোনা যে থাকতো ওটার গাফিলতি, বা কিছু সময় হয়তো আমার শরীর খারাপ থাকতো, কিন্তু যদি আমার মনে হতো যে সবাই যাচ্ছে, সবার সাথে একটা দেখা সাক্ষাৎ বা আনন্দ হলো, তো এটা জীবনে খুবই দরকার। এর কারণে আমি যতটা সম্ভব অ্যাটেন্ড করারই চেষ্টা করতাম। খুব যদি মনে হতো যে অসুবিধা, তখন আমি হয়তো যেতাম না। আচ্ছা আচ্ছা, তবে সেটাও প্রয়োজন, হ্যাঁ, সেটা প্রয়োজন। স্কুলে সময় দেওয়াটাও ভীষণ প্রয়োজন, বন্ধুদের সাথে একটা সময় কাটানোটাও ভীষণ প্রয়োজন পড়াশোনার মাঝে। স্কুলে দাদা দিদিরা প্রচুর সামাজিকমূলক কাজ করে, কোনটাকে বেশি মানে খুব মন টানে, ভালো লাগে এরকম কোন এক কাজ দাদা দিদিদের? সারদা বিদ্যামন্দির বা বিভিন্ন টিচার, শিক্ষিকারা বিভিন্ন রকম সামাজিক কাজগুলো করে থাকেন। অভিষেকের ক্ষেত্রে কোনো শিক্ষক শিক্ষিকা বা কাউকে মানে কাউকে মনে হচ্ছে যে এই সমাজের জন্য এই কাজটা ভীষণ আমার ভালো লাগার। আমাদের যে নন্দী স্কুল রয়েছে সেখানে আমাদের ইতিহাসে শিক্ষক রয়েছেন প্রাণেশ স্যার। আমি দেখেছি তিনি হচ্ছে আমাদের স্কুলে অনেক গাছ লাগিয়েছেন, এবং আমি দেখেছি তিনি গাছ খুব যত্ন করেন, এবং আমাদের যে স্কুলে এনসিসি যারা করে তাদেরকেও নিয়ে প্রাণেশ স্যার অনেক মানে মানে আমাদের স্কুলকে অনেক ভালো করে পরিষ্কার করে, এবং যেখানে যেখানে নোংরা আছে সেগুলিকে সাফাই করে। এবং আমি দেখেছি শুধু প্রাণেশ স্যার নয়, এবং আমাদের অনেক টিচাররাই রয়েছেন যারা, এবং আমি বিশেষ করে প্রাণেশ স্যারের নাম বলছি কারণ তাকে আমি বেশি করে দেখতাম। এবং স্কুলের অন্যান্য শিক্ষকরা আমি দেখেছি যে আমাদের স্কুলের যত গাছপালা রয়েছে তারা খুব তাদের যত্ন করে, এবং তারা অনেক গাছপালাও লাগায়, যেটা আমি দেখেছি স্কুলে। এটা বেশ ভালো লেগেছে। ভবিষ্যতে বড় হয়ে এই একটা ভাবনা আছে, যদিও গাছকে যত্ন করা, গাছ লাগানো, এটা নিয়ে আমরা প্রতিটা সময় থেকে ছোট থেকেই আমরা এগিয়ে যেতে পারি। এটা আমাদের একটা কর্তব্যের মধ্যেও পড়ে, একদম। এটা কিন্তু আমাদের একটা কর্তব্যের মধ্যেও পড়ে, আমাদের এই সমাজকে সুন্দর করে তোলা আর তাকে যত্ন করে রাখা। দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। আমরা আজ শুনলাম আমাদের নকশালবাড়িকে গর্বিত করে যারা তুলেছে তাদের অসাধারণ
সাফল্য দিয়ে, তাদের ভবিষ্যতের গল্প শুনলাম, তাদের এগিয়ে যাওয়ার পথ, কতটা কষ্ট করেছে, কতটা কঠোর পরিশ্রম করেছে, আবার কতটা খুব সহজ এবং শান্তভাবে এই সময়টাকে পার করেছে। তাদের এই সুন্দর সুন্দর গল্প শুনেই আমরা আমাদের আগামী প্রজন্মকে বলবো, তোমরা অবশ্যই নিজেদেরকে তৈরি করো, নিজেদেরকে এগিয়ে নিয়ে চলো। আমাদের তরফ থেকে আজকে যারা উপস্থিত তাদের সকলকে আবারও একবার অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা। আজ আমি টুম্পা এখানেই বিদায় নিচ্ছি। আবারও একবার আপনাদের সাথে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।